আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সোল শরীফ ইউটিউব চ্যানেলে। অন্যান্য লিগ যেমন শুরু হয়ে গেছে, এসি মিলানের খেলাও কিন্তু অফিসিয়ালি শুরু হয়ে গেছে। ইয়েস, যদিও সিরিয়ে শুরু হয় নাই, আপনার কোপা ইতালিয়া নকআউট স্টেজ দিয়ে শুরু হয়েছে, যেহেতু এসি মিলান গত মৌসুমে 8 অবস্থানে ফিনিশ করেছে। লাস্ট 8-এ না খেলে এসি মিলান আসলে প্লে অফ থেকে খেলা শুরু করেছে এবং প্লে অফে তারা সরাসরি মুখোমুখি হয়েছে গতকালকে বাড়ির সাথে, যে সিরি বি তে খেলে। এবং বাড়ির সাথে আলহামদুলিল্লাহ তারা জিতেও গিয়েছে, 2-0 করে জিতে গিয়েছে। তবে রেজাল্ট আসলে 2-0 না, যেরকম তারা খেলেছিল তার থেকে অনেক বেশি গোল করার ক্ষমতা ছিল এসি মিলানের জন্য, কিন্তু আনফরচুনেটলি স্ট্রাইকারের অভাবে, না বলা যায় গোল স্কোরারের অভাবে, কালকে আসলে গোল করতে পারেনি। অ্যালেগ্রির দল 24টা শট অন টার্গেট, ওয়াও, দ্যাটস আ ডিফারেন্ট থিং। অ্যালেগ্রির হারাম বল বলে একটা কথা আছে, সেই খেলা কিন্তু অ্যালেগ্রি এসি মিলানকে নিয়ে খেলছে না, কিছুটা অ্যাটাকিং খেলা খেলছে। তবে হ্যাঁ, আবারও বলতে হবে, সিরি বির দল যদিও বাড়ি ইতালিয়ান লিগে আসলে একটু বড় দলই, কিন্তু কথা হচ্ছে সিরি বি তে খেলে। সো সিরি বির দল, তাদের এগেন্স্টে 2-0 গোল অনেকের কাছে মনে হবে যে নাক ছিটকানোর মতো, কিন্তু এসি মিলান গত মৌসুমে যা খেলেছিল, ছোট দলের কাছে যেভাবে পয়েন্ট লুজ করেছিল, সেই হিসেবে সিজনের শুরুর খেলাটা তারা জিতে গিয়েছে, তা কমান্ডিং ভাবে, সেই জিনিসটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। এবং 7টা মৌসুমের মধ্যে প্রথমবারের মতো রাফায়েল লিয়াও সিজনের প্রথম ম্যাচে গোল দিয়ে বসছে, এবং গতকালকে এই ঘটনাটা ঘটেছে। 17 মিনিটে খেলেছিল সে, এবং হেড দিয়ে সে গোল দিয়ে গোল সূচনা করে এসি মিলানের অফিসিয়াল লিগ, মানে যে কোনো অফিসিয়াল খেলাই শুরু করে। আনফরচুনেটলি 17 মিনিটের মাথায় তাকে উঠে যেতে হয়। হ্যাঁ, এখন পর্যন্ত যেটা শুনলাম যে জাস্ট কাফ স্প্রেইন, তো নেক্সট ম্যাচে হয়তো বা সে অ্যাভেলেবল হয়ে যাবে। তবে রাফায়েল লিয়াওর গোল সূচনা থেকেও ইম্পর্টেন্ট ছিল গতকালকে ক্রিস্টিয়ান পুলিসিচের পজিশনিং, ওয়াও, সে জাস্ট ডিফারেন্ট লেভেলে খেলা খেলেছে। অ্যালেগ্রি কালকে আসলে খেলাটা শুরু করেছিল 3-5-2 ফরমেশনে, কোনো স্ট্রাইকার নাই, রাফায়েল লিয়াও এবং ক্রিস্টিয়ান পুলিসিচ দুজনই ফলস নাইন হিসেবে খেলেছিল এবং চমৎকার খেলেছিল। লিয়াওয়ের বদলে পরবর্তীতে সেকেন্ড হাফে নাম, মানে সেকেন্ড হাফ না, 17 মিনিট পরে নেমে যায় হচ্ছে সান্তিয়াগো জিমিনেজ, মেক্সিকান স্ট্রাইকার। আসলে সে ডিজার্ভ করে মানে খেলার জন্য, কিন্তু যদি 3-5-2 ফরমেশনে খেলায়, তাহলে আসল কথা তার কোনো স্থান নেই। লিয়াও এবং পুলিশের চমৎকার বিগিনিং করতেছে। তো সান্তিয়াগো জিমিনেজ আসার পরে, সত্য কথা বলবো, পজিশনিং সেন্স আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম মানুষ বলবে পজিশনিং সেন্স ভালো না, কিন্তু কথা হচ্ছে তার পজিশনিং সেন্স কেন ভালো লেগেছে, কারণ কি অ্যালেগ্রি তাকে স্পেসিফিক পজিশনে যেতে বলেনি, তাকে গোল স্কোরিং এরিয়াতে তাকে যেতে বলেনি, তাকে যেতে বলেছে উইং এ শিফট করতে অথবা সেন্ট্রাল মিডফিল্ডে চলে আসার জন্যই তাকে খেলানো হয়েছে, এবং সেটাই করেছে। অপরচুনিস্টিক উইঙ্গার হিসেবে সে কিন্তু কাজগুলো করছে, এবং গতকালকে একটা চমৎকার অ্যাসিস্টের মাধ্যমে কিন্তু পুলিশকে সে গোল দিয়েছে। এবং পুলিসিচের সেই গোলের আগ পর্যন্ত অ্যাকচুয়ালি কিন্তু পুলিসিচ বহু চান্স মিস করেছে, শুধু পুলিসিচ না, ফোফানাও কিন্তু চমৎকার চান্স মিস করেছে। ফোফানার কথা বলাতে আমি ফোফানার একটা জিনিস বলবো, কালকে আনফরচুনেটলি ফোফানা যে খেলা দেখিয়েছে তার একটা গোল অবশ্যই ডিজার্ভ করে। এবং সবগুলা প্লেয়ার নিয়ে আস্তে আস্তে অল্প করে কিছু কিছু আলোচনা করব। তবে তার আগে গতকালকে খেলা আমার পার্সোনাল অভিমত হিসেবে খুবই ভালো লেগেছে। 3-5-2 ফরমেশনটা আমার কাছে খুব বাজে লাগে, কিন্তু কালকে যেভাবে এক্সিকিউট করেছে ছোট দলের বিরুদ্ধে জিতার জন্য, ওয়েল, অ্যালেগ্রি ডিজার্ভ আ ক্রেডিট হিয়ার। এবং গতকালকে খেলা, মানে কি বলবো, 24টা শট, ইয়েস, 5টা শট অন টার্গেট। এর মধ্যে সবচেয়ে বেশি শট করেছিল আসলে একটা অ্যাটিপিক্যাল প্লেয়ার, সেটা হচ্ছে অ্যালেক্সিস সালেমাকার্স, যাকে আমরা সালাদ নামে পরিচিত। এবং এই মৌসুমে আসলে সালাদ চমৎকার কিছু দেখাবে বলে মনে হচ্ছে। 24টার মধ্যে 5টা শট সে নিজে করে, আনফরচুনেটলি সিঙ্গেল কোনো শট অন টার্গেট না। এর মধ্যে 2টা কর্নার কিকের রেজাল্ট নেয়। সেকেন্ড সবচেয়ে হাইয়েস্ট শট নেয় হচ্ছে ক্রিস্টিয়ান পুলিসিচ, 4টা, এবং থার্ড হচ্ছে ফোফানা, 4টা। কালকে স্টার্টিং ইলেভেনে যেটা খেলেছিল ডিফেন্সে তিনজন, আপনারা জানেনই কে কে খেলবে, তোমরি, পাভলোভিচ এবং গ্যাবিয়া খেলেছিল। কালকে ডিফেন্ডার হিসেবে সবচেয়ে চমৎকার খেলেছিল তোমরি এবং পাভলোভিচ, স্পেশালি তোমরি, কারণ কি অ্যাসিস্টটা তো করেছে, আউট অফ নো হোয়ার সে অ্যাসিস্টটা করে। এবং তো তোমরি যেটা হচ্ছে রাইট সেন্টার ব্যাক হিসেবে শুধু খেলে নেই, সে একদম ফুল ব্যাকদের মধ্যে, টিপিক্যাল ইতালিয়ান ফুল ব্যাকদের মতো ওভারল্যাপ করে উপরে উঠে গিয়ে গিয়ে কিন্তু বারবার প্লে মেক করার চেষ্টা করেছে, মানে এক্সট্রা ম্যান, অপোজিট হাফে এক্সট্রা ম্যান হিসেবে ইউটিলাইজ করিয়েছে। যে জিনিসটা আসল কথা, মানে 4-3-3 ফরমেশন বা 4 ম্যান ডিফেন্সে যেটা ডিফেন্সিভ ফুল ব্যাক করে, সেটা কালকে 3 ম্যান ব্যাকে তোমরি করেছে। পাভলোভিচ কিছুটা চেষ্টা করলো, সত্য কথা বলতে গেলে এস্তোপিনান আসলে ইনএক্সপিরিয়েন্সের কাছে, মানে সিরিয়াতে ইনএক্সপিরিয়েন্সের জন্য পাভলোভিচ আসলে উপরে উঠতে পারে না। শুরু করি, দুইটা উইং ব্যাকের মধ্যে সালেমাকার্স একটা উইং ব্যাক হিসেবে খেলেছিল, এবং আরেকটা উইং ব্যাক এস্তোপিনান। থিও হার্নান্দেজে আমরা অভ্যস্ত, তাই এস্তোপিনানকে বলবো অবভিয়াসলি ভেরি 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 ডাউনগ্রেড, কিন্তু না, ফর দ্য ফার্স্ট অফিসিয়াল ম্যাচ পার্সোনাল ওপিনিয়ন হিসেবে যথেষ্ট ভালো করেছে। এবং অতিরিক্ত ডিফেন্সিভ দলের এগেনস্টে সে আসল কথা অনেকগুলো মিস্টেক হওয়ার কথা ছিল, যেটা কাউন্টার অ্যাটাকে রেজাল্ট হওয়ার কথা ছিল, এবং সেই কাউন্টার অ্যাটাকে মিলান গোল খেতে পারতো।
কিন্তু এস্তুপিনান সেগুলো ব্লক করেছে এবং করার চেষ্টাও করেছে। হ্যাঁ, তার অ্যাটাকিং খুবই বাজে। থিও হার্নান্দেজ নিয়ে যেহেতু আমরা অভ্যস্ত, তাই আমরা এক্সপেক্ট করি যে সে সমানে গোল এরিয়াতে চলে যাবে, গ্যাপ ক্রিয়েট করে সে ওখানে নিজেকে এক্সট্রা ম্যান হিসেবে কাজ করবে, যে জিনিসটা তোমরই করেছিল। কিন্তু আসল কথা, সে সেটা পারে নাই। আমি বলবো যে এক্সপিরিয়েন্স এর অভাবের জন্যই পারে নাই, এবং অবভিয়াসলি প্রথম দিকে হলুদ কার্ড খেয়ে যাওয়ার ফলে সে আসলে খেলাতে তেমন একটা ইউটিলাইজ করতে পারে নাই। আর পাভলোভিচও ওভারল্যাপ করার চেষ্টা করেছে বলে আসলে এই স্টুপিনান এবং পাভলোভিচের খেলাটা ঠিকমতো আসেনি। মিডফিল্ডে চলে আসি। সালেমেকাসের কথা বাদ দেবো কেন? সালেমেকাস, হ্যাঁ, ক্রিশ্চিয়ান পুলিসিচ ম্যান অফ দ্য ম্যাচ উইথাউট এনি ডাউট। কিন্তু গতকালকে খেলাটা আসল কথা সালেমেকাসের জন্য আমার কাছে সবচেয়ে চমৎকার লেগেছে। মানে ওয়াও! জাস্ট ওয়াও! এই মৌসুমে যদি আমরা কোনো স্পেশাল প্লেয়ার দেখতে পারি, হয়তোবা শকিং প্লেয়ার যদি কাউকে বলি, সেটা সালেমেকাস হতে যাচ্ছে। কালকের খেলায় ৫ টা গোল মিস। হ্যাঁ, সবাই গালাগালি করতেই পারেন। কিন্তু অ্যাজ এ ফুল ব্যাক আপনার ড্রিফটেড ইনওয়ার্ড এসে শুট করার অ্যাবিলিটি নেওয়া, এটাও কিন্তু অনেক বড় বিষয়। আমরা সালেমেকাসকে আগে কখনোই দেখি নাই এত অ্যাটাকিং মোডে খেলতে। যেমন আমরা থিও হার্নান্দেজ মিস করি বলছি, সেই থিও হার্নান্দেজের অভাবটা কিন্তু সালেমেকাস অনেকটা পূরণ করে দিয়েছে। এবং ৫ টার মধ্যে কিন্তু আসল কথা ৫ টাই গোল ক্রিয়েটিং চান্স। ও নট অনলি দ্যাট, গোল ক্রিয়েটিং চান্সও কিন্তু সে টোটাল ৬ টা করেছিল। আনফরচুনেটলি কোনটাই হয় নাই। এবং আরেকটা জিনিস বলতে হয়, পাসিং এ সে ৫৩ টা পাস মোট দিয়েছে, টাচ করেছে ৬৪ টা, ৫৩ টা পাস দিয়েছে। এর মধ্যে কিন্তু তার ৫১ টা পাসই কিন্তু সাকসেস হয়েছে। সো হিউজ আপগ্রেড বলবো সালেমেকাসের, হিউজ আপগ্রেড। তো এই প্লেয়ারটা এবারে লোনে না গিয়ে এসি মিলানের সাথে থাকাটা একটা সৌভাগ্যের বিষয় বলবো, এবং অ্যালেগ্রি যদি এই ফরমেশনে খেলায় সে কিন্তু এইবারে যথেষ্ট ভালো একটা ফলাফল এনে দিতে পারে। মিডফিল্ড আমরা এক্সপেক্ট করেছিলাম যে যেহেতু জাসারিকে এত দাম দিয়ে নিয়েছে, জাসারি খেলার চান্স আছে। কিন্তু না, অ্যালেগ্রির মানে অ্যাসিস্ট্যান্ট, যেহেতু অ্যালেগ্রি গত ম্যাচে মানে বেঞ্চ থেকে ছিল, ব্যান ছিল, তাই গত খেলায় আসলে দল সাজিয়েছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট। এবং অ্যাসিস্ট্যান্ট যেটা করেছে, মিডফিল্ডটাকে খেলেছে হচ্ছে ফোফানা, লফটাস-চিক এবং রিকিকে নিয়ে। রিকি কাজ করেছে মানে ডিপ লাইন প্লেমেকার হিসেবে, এবং সাথে ডেস্ট্রয়ার হিসেবে কাজ করেছে। এবং বোথ ফোফানা এবং লফটাস-চিক অ্যাজ এ বক্স টু বক্স প্লেয়ার হিসেবে খেলেছে এবং চমৎকার খেলেছে। মানে ফোফানাকে গত মৌসুমে যেটা দেখেছিলাম যে সে কিছুটা ডিপ লাইন প্লেমেকার হিসেবে কাজ করে, সেখানে এই মৌসুমে কিন্তু সে বক্স টু বক্স আরো বেশি ইফেক্টিভ। এবং গতকালকে আনফরচুনেটলি তার অনেকগুলা বল মানে অপোনেন্টের পায়ে লেগে কর্নারে রেজাল্ট হয়েছে। তাহলে কিন্তু কালকে একটা না একটা গোল দিতে পারতো। টোটাল ৪টা শট অন টার্গেট, ৪টেই মিস, মানে অফ টার্গেট বলা যায়। আর অপর পাশে লোফটাস-চিক টোটাল ৩টা শট অন টার্গেট, এর মধ্যে ২টা কর্নার কিকের রেজাল্ট হয়। বাই দ্য ওয়ে, এটা বলতে হবে এসি মিলান কালকে টোটাল ১২টা কর্নার কিক পায়, এবং মিডফিল্ডটা খুব ভালো জেমিং করে। রিকির সাথে আসলে এই ২টা প্লেয়ার থাকাটাই জরুরি ছিল, এবং অপোনেন্টের টিম কিন্তু এই মিডফিল্ড ব্রেক করে ঢুকতে পারেনি। যেটা করেছে, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছে, মিডফিল্ডটাকে ওভারল্যাপ করে বলগুলোকে পাঠানোর চেষ্টা করেছে, এবং তার ফলে কিন্তু এসি মিলানের ডিফেন্ডাররা অনেকটা ইজিলি বলগুলা রিকভার করার চেষ্টা করেনি, পেরেছে। তো মিডফিল্ডটা দেখা গেছে পুরোটাই ওয়ার্ক হোর্স দিয়ে সাজানোতে আসলে এসি মিলানকে কেউ ব্রেকডাউন করতে পারেনি। এবং রিকির পাসিং ছিল চমৎকার, 94% তার পাসিং সাকসেসফুল রেট, সে ৫৪টা পাস দেয় টোটাল। অপর পাশে ফোফানাও টোটাল ৫৪টার মধ্যে ৫১টা, মানে 96% তার রেট। এবং লোফটাস-চিক ৩৪টার মধ্যে ৩১টা পাস সাকসেসফুল করতে পারে। আনফরচুনেটলি তাদের থেকে শট গুলা কোনোটা যদি গোলে কনভার্ট হইতো আমাদের আসলে ভালো লাগতো, কারণ ফুটবল হচ্ছে গোলের খেলা। যদি গোল না হয় তাহলে আসলে মজা থাকে না, এবং তাই হয়েছে। তো স্ট্রাইকার দুজনের কথা তো প্রথমেই শুরু করেছি। সান্তিয়াগো জিমিনেজ, আমি আশা করছি এই মৌসুমে সান্তিয়াগো জিমিনেজের কাছ থেকে অনেক কিছু এক্সপেক্ট করতেছি। রাফায়েল লিয়াও এতদিন ১০টা পর্যন্ত গোল দিত, অ্যাসিস্ট সহ তার ১৭ হইতো, কখনো ২০ ক্রস করে নাই। এই মৌসুমে কেন জানি মনে হচ্ছে সে ২০টা গোলের বেশি দিয়ে দিতেও পারে, কারণ কি প্রথম খেলাতেই সে যেভাবে কমান্ডিং ভাবে ডি বক্সের মধ্যে ঢুকে গিয়েছিল ১৭ মিনিটের মধ্যেই, সেই হিসাবে আমার কাছে মনে হচ্ছে এবার কিন্তু রাফায়েল লিয়াও অনেকগুলো গোল দিতে পারে। তবে সান্তিয়াগো জিমিনেজও পিছিয়ে থাকবে না, সে এইবারে যথেষ্ট ভালো ব্যাকআপ স্ট্রাইকার হিসেবে কাজ করবে। গত মৌসুমে কিছুটা ফ্লপ বলা যায়, সে এই মৌসুমে কিন্তু কাঁপাবে। এবং আসি মদ্রিচের কথায়। ওয়েল, লুকা মদ্রিচ ব্যালন ডিওর একটা প্লেয়ার, সে মিলানে এসেছে, এবং কালকে মানে ইট ওয়াজ রিয়েলি গ্রেট অপরচুনিটি টু সি হিম ইন মিলান জার্সি। ৭১,০০০ দর্শক হয়েছে মাঠে, মানে আপনি জাস্ট চিন্তা করেন, এসি মিলান কোপা ইতালিয়া খেলতেছে সান সিরোতে, যদিও ৭১,০০০ দর্শক, মানে ইটস এ বিগ থিং। এটা মদ্রিচের কারণেই হয়েছে, এবং জাসারিও নেমেছে। আনফরচুনেটলি জাসারি কালকে এমন ভালো খেলে নাই যে তাকে আমার খুব প্রেস করতে হবে। তবে আমাকে তার মধ্যে একটা ভালো জিনিস দেখেছি, তার কিন্তু ব্যাক পাস নাই, যদিও কালকে কয়েকটা ব্যাক পাস দিয়েছে, কিন্তু তারপরও মোস্টলি সে ফরওয়ার্ড পাস দিতে বেশি প্রস্তুত। এবং মদ্রিচ তার কম্বিনেশনটা ভালো মিলেছে। আমি পিরলো এবং গাতুসোর যেই একটা কম্বিনেশন পেতাম ছোটবেলায়, আমি যখন ছোট ছিলাম, এসি মিলান যখন কমপ্লিটলি ফলো করতাম, জাসারি এবং মদ্রিচের মধ্যে সেই একটা পার্টনারশিপ আমি কালকে একটু মানে দেখলাম, তারা দুজন ভালো কমিউনিকেশন করতে পারে। ট্রেনিং মাত্র কয়েকদিন করে যেহেতু এই কমিউনিকেশনটা ডেভেলপ করছে, সামনে হয়তো তাদের কমিউনিকেশনটা আরো স্ট্রং হবে। তো অবশ্যই বলবো মিডফিল্ডের কথা, মানে মিলান এবারে মিডফিল্ডারদের পিছিয়ে খরচ করেছে, এবং আসলেই মিডফিল্ড স্ট্রং হয়েছে। এবং টু বি অনেস্ট,
মিডফিল্ড ইজ দ্য নিউক্লিয়াস অফ হোল টিম। যেই টিমের মিডফিল্ড যত স্ট্রং সেই টিম তত স্ট্রং। এক্সাম্পল স্পেন, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, সবারই মিডফিল্ড স্ট্রং, তাদের টিমটাও স্ট্রং। আপনি যদি চিন্তা করেন গতবারে চ্যাম্পিয়ন্স লিগ উইনার কে, পিএসজি, স্ট্রাইকার থেকে তাদের মিডফিল্ডাররা বেশি স্ট্রং এবং তারা কিন্তু ফলাফল হিসেবে সেটা দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, তারা ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, বাট স্টিল চ্যাম্পিয়ন্স লিগ উইনার, তাই না? তো এসি মিলানের গল্প শেষ করার আগে আরেকটা জিনিস বলবো, একটা ম্যাচ দেখে আসলে এত এক্সাইটমেন্ট হওয়ার দরকার নেই, কিন্তু আবার এটাও বলবো গতবারে দুইজন কোচের আন্ডারে কিন্তু এসি মিলানের কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি বোঝা যায়নি। এবং আমরা অ্যালেগ্রিকে নিয়ে যে জিনিসটা বারবার চিন্তা করছিলাম যে অ্যালেগ্রি ইজ আ কাইন্ড অফ লাইক ডিফেন্সিভ কোচ, সেই জায়গায় কিন্তু কালকে ডিফেন্সিভ ফুটবল খেলায় নাই। হ্যাঁ, ছোট দলের বিরুদ্ধে খেলছে, দেখা যাক না, ছোট দলের বিরুদ্ধে পয়েন্ট বের করা তো ইতালিয়ান লিগে বেশি কষ্টকর। ফনসেকাও বলেছে, কনসেকাও তাই বলেছে, ছোট দলের বিরুদ্ধে খেলার থেকে রিয়াল মাদ্রিদের সাথে খেলে বেশি মজা লাগে, কারণ কি রিয়াল মাদ্রিদকে হারানো সহজ। এটা কিন্তু ফনসেকা বলেছে, এটা আমার কথা না। এবং তাই কিন্তু হয়েছে। বড় দলের কাছে কিন্তু মিলান সহজে হারেনি, কনসেকাও কিন্তু হেরেছে ফেয়ারনুডের কাছে। সো ছোট দলের বিরুদ্ধে জয় পাওয়া কিন্তু ইতালিয়ান লিগে খুবই কষ্টকর একটা বিষয়। এবং গতকালকে যেহেতু জিতেছে, তো শুভকামনা অবশ্যই জানাই। একটা লম্বা ভিডিও করে ফেলাম বিকজ এসি মিলান, ফোরজা মিলান দিয়ে কথাটা শেষ করতে চেয়েছিলাম, তবে আসলে বিদায়ের সময় হচ্ছে, দেখি এখানে রাখলাম। আসসালামু আলাইকুম। ফোরজা মিলান।